অ্যাডভান্সড অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস থার্ড ইয়ার অধ্যায় অ্যাকাউন্টিং ফর লিজ থেকে 1 নম্বর ক্লাস। ক্লাসের শুরুতে বেসিকটা আলোচনা করে নিব, তারপরে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমাধান করে বুঝাবো ইনশাল্লাহ। সময় যাতে কম লাগে এই জন্য বেসিক সূত্র নিয়মকানুন এগুলো আমি আগেই লিখে রেখেছি। ধৈর্য ধরে ক্লাসটা দেখো। এখন আমরা এক এক করে বোঝার চেষ্টা করি। অধ্যায়ের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর লিজ, ইজারা হিসাব বা লিজের হিসাব। প্রশ্ন হচ্ছে লিজ অথবা ইজারা এটা কি? ইজারা বা লিজ কাকে বলে? এটা এরকম বলা যায়, লিজ বা ইজারা এমন একটি আইনগত চুক্তি যেখানে একজন মালিক তার সম্পত্তি নির্দিষ্ট সময়ের জন্য অন্য একজনকে ব্যবহার করার অধিকার দেয়, বিনিময়ে নির্দিষ্ট ভাড়া অথবা টাকা নেওয়ার শর্তে। এবার একটা উদাহরণ দিই। কোনো ব্যক্তির দোকান, বাড়ি, জমি জমা, গাড়ি, অফিস এই জাতীয় সম্পদ আছে। উনি হচ্ছেন সম্পদের মালিক। সম্পদের মালিক যিনি, ওনাকে বলা হয় লিজদাতা। ওনার ওই সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ব্যবহার করার অনুমতি দেন, এটাই হলো লিজ। সম্পদের মালিক যিনি, তিনি হলেন লিজদাতা। আর যাকে লিজ দেওয়া হয়েছে বা যাকে ভাড়া দেওয়া হয়েছে অথবা যিনি ব্যবহার করছেন, উনি হলেন লিজ গ্রহীতা। তারপর এই যে লিজদাতা, ওনাকে ইংরেজিতে বলা হয় লেজর। এরকম ইংরেজিতে লেজর বলা হয় লিজদাতাকে, মানে সম্পদের মালিককে। আর যিনি সম্পদটা ব্যবহার করছেন ভাড়ার বিনিময়ে, ওনাকে বলা হয় লিজে। এরকম ওনাকে বলা হয় লিজে। তাহলে লিজে এটার বাংলা অর্থ হচ্ছে লিজ গ্রহীতা, লেজর বাংলা অর্থ লিজ দাতা। বিষয়টা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, নাকি আমি আরও উদাহরণ দিব? মনে করো একটা জমি, জমির মালিক যিনি, উনি হলেন লিজদাতা। ওই জমিটা ব্যবহার করার জন্য আরও একজনকে দেওয়া হয়েছে, উনি হলেন লিজ গ্রহীতা। যিনি ব্যবহার করবেন, ব্যবহার করার কারণে জমির মালিক যিনি, ওনাকে নির্দিষ্ট সময় পরপর একটা নির্দিষ্ট ভাড়া দিয়ে দিবেন বা ভাড়া হিসাবে টাকা দিবেন। তাহলে যিনি ভাড়া দিবেন, যিনি ব্যবহার করবেন, উনি হলেন লিজ গ্রহীতা। সম্পদের মালিক উনি হলেন লিজদাতা। এবার লিজ হলো দুই ধরনের, একটা হলো ক্যাপিটাল আর একটা হলো অপারেটিং। অপারেটিং যেটা, এটা পরীক্ষার মধ্যে থাকে না। ক্যাপিটাল বা মূলধন জাতীয় লিজ যেটা, এটা পরীক্ষায় থাকে। জানা প্রয়োজন মূলধন জাতীয় লিজ এটা কি। আমি লিখে রেখেছি, সম্পদের মেয়াদকালের 75% বেশি সময়ের জন্য লিজ দেওয়া হলে তাকে ক্যাপিটাল লিজ বলা হয়। একটা যন্ত্রপাতির মূল্য ধরে নাও 1 লক্ষ টাকা। যন্ত্রপাতির মালিক এই যন্ত্রপাতি লিজ দিয়েছেন। দেখা গেল এই যন্ত্রপাতি ব্যবহার করা যাবে 5 বছর, আর উনি লিজ দিয়ে দিয়েছেন 4 বছরের জন্য। তাহলে যন্ত্রপাতির আয়ুষ্কাল, মানে এই যন্ত্রপাতি ব্যবহার করা যাবে টোটাল 5 বছর, আর লিজ দেওয়া হয়েছে 4 বছরের জন্য। তাহলে তো এটা মোট যে আয়ুষ্কাল, এটার 75%-এর বেশি নিশ্চয়ই হবে, কারণ 5 বছরের মধ্যে 4 বছরই লিজ দিয়ে দিছেন। তাহলে 75%-এর বেশি এই সময়ের জন্য লিজ দেওয়া হয়েছে। অতএব এটা হচ্ছে ক্যাপিটাল লিজ। তারপর কিছু জাবেদা দেখিলে আমাদের
অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হবে। লিজ গ্রহীতা, লিজ দাতা, এই জাবেদাগুলো এখানে যা আছে এটা লিজ গ্রহীতার জন্য, আর এখানে যা আছে এটা সম্পদের মালিক অথবা লিজদাতার জন্য। লিজ লাইবিলিটির ক্ষেত্রে জাবেদা দাখিলা লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। আবার লিজদাতার জন্য সেই জাবেদা দাখিলা হবে লিজ রিসিভেবল ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট, মানে যেই তারিখে লিজ দেওয়া হবে ওইটার জন্য। এখন একজন লিজ গ্রহীতা যখন লিজের ভাড়াটা দিবেন, ভাড়াটা পরিশোধ করে দিবেন, সেই ক্ষেত্রে লিজ গ্রহীতার খাতার মধ্যে বা হিসাব থেকে নগদ কিন্তু চলে যাবে, এই জন্য নগদান ক্রেডিট। আর যেহেতু লিজ লাইবিলিটি ক্রেডিটের টাকা পরিশোধ করতেছেন তখন এইটা হয়ে যাবে ডেবিট। তোমাদের এই অংশটুকু মুখস্থ করতে হবে, আমি বলবো যে এটা তোমরা মুখস্থ করবে। ভাড়া পরিশোধ করলে নগদ কিন্তু চলে যাবে লিজ গ্রহীতার, সেই জন্য ক্যাশ ক্রেডিট, লিজ লাইবিলিটি ডেবিট। একজন লিজ গ্রহীতা যখন লিজ দাতাকে ভাড়াটা পরিশোধ করে দিবেন সেই ক্ষেত্রে লিজ দাতা নগদ টাকা পেয়ে যাবেন, এই জন্য ক্যাশ ডেবিট। আর লিজ দাতা যখন লিজ দিয়েছিলেন তখন লিজ রিসিভেবল ডেবিট করেছিলেন, মানে ইজারার টাকা, প্রাপ্য ইজারার টাকা উনি পাবেন, এখন উনি পেয়ে গেছেন, তাহলে লিজ রিসিভেবল এখন হ্রাস পেয়েছে। আগে যেটা ডেবিট ছিল বর্তমানে এটা করতে হবে ক্রেডিট। এখন এই অংশ যদি এভাবে বুঝতে না পারো তাহলে এটা মুখস্থ করে নিও। ডেপ্রিসিয়েশন অথবা অবচয়ের জার্নাল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটা যে কোনো সময় এই জার্নালটাই হবে। অবশেষে ইন্টারেস্টের টাকাটা যখন বকেয়া থাকবে তখন লিজ গ্রহীতার জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, এই জার্নালটা দিতে হবে। ইন্টারেস্টের এক্সপেন্সটা যখন ইন্টারেস্টের টাকাটা বকেয়া থাকবে, লিজদাতা এখনও টাকাটা পায় নাই, তখন এটার লিজদাতার ক্ষেত্রে আয়ের সৃষ্টি হয়েছে। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, এই জাবেদা দাখিলায় রূপান্তর করতে হবে। তারপরে এক্সপেন্স ক্লোজড, ব্যয় ক্লোজড করার জন্য সবসময় জাবেদা দাখিলা লিজ গ্রহীতার ক্ষেত্রে ইনকাম সামারি ডেবিট, অল এক্সপেন্স ক্রেডিট, এই জাবেদা দাখিলাটা দিতে হবে। লিজ গ্রহীতা যেহেতু নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে কোনো সম্পত্তি ব্যবহার করার অধিকার পেয়েছেন, সুতরাং ব্যয় লিজ গ্রহীতাকেই করতে হবে, কিন্তু লিজদাতা আয় করবেন, কারণ উনি ওনার সম্পত্তি ভাড়া দিয়েছেন। এখন ওনার আয় যেটা রেভিনিউ ক্লোজ করার জন্য ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট হবে, ইনকাম সামারি ক্রেডিট হবে, তখন এটা ক্লোজ হয়ে যাবে। আমি একটু পরে তোমাদের প্রয়োগ করে দেখাচ্ছি। অঙ্কের মধ্যে যখন পিবিআইএফ আমরা বাইর করব এই সূত্রটা, পিবিআইএফে যখন বাইর করব তখন এই সূত্রটা। লিজ পেমেন্ট মানে বাৎসরিক কী পরিমাণ ভাড়া দিতে হবে, এই ভাড়ার পরিমাণ বাহির করার জন্য এই দুইটা সূত্র ব্যবহার করতে হয়। যদি অঙ্কের মধ্যে এন্ড অফ দ্য ইয়ার দেওয়া থাকে তখন এই সূত্রটা, বিগিনিং অফ দ্য ইয়ার দেওয়া থাকলে তখন এই সূত্রটা। এই দুইটা সূত্রের মধ্যে পার্থক্য তাহলে কি? এন্ড অফ দ্য ইয়ার দেওয়া থাকলে 1+r শুধু হবে না, আর বিগিনিং অফ দ্য ইয়ার দেওয়া থাকলে 1+r হবে, এটাই হলো পার্থক্য, নাহলে সূত্রগুলো এক। আমি ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে সহজ থেকে কঠিনের দিকে যাব, যতগুলো ম্যাথ আছে। তো এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ তোমরা ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। আমি একবার আগে পড়ে নেই। লেমু কর্পোরেশন সাইন এ 10 years non-cancelable lease agreement to lease an equipment from IDLC. লেমু কর্পোরেশন সাইন করেছে
10 years non-cancelable lease agreement to lease an equipment from IDLC. IDLC থেকে একটা ইকুইপমেন্ট যন্ত্রপাতি লিজ বা ভাড়া নেওয়ার জন্য লেমো কর্পোরেশন 10 বছরের জন্য একটা লিজে সম্মতি হয়েছে, সাইন করেছে, কিন্তু এই লিজটা ক্যান্সেল করা যাবে না, নন ক্যান্সেলেবল, এটা ক্যান্সেল করা যাবে না। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি এটার মালিক কে, লিজ কে নিয়েছে? লেমো কর্পোরেশন যেহেতু সাইন করেছে, আবার কার কাছ থেকে নিয়েছে? ফ্রম মানে থেকে, আইডিএলসির কাছ থেকে। তাহলে সম্পদের মালিককে আইডিএলসি, ওনাকে আমরা কি বলতে পারি? লেজর বা লিজদাতা। আর লিজ নিয়েছে কে? লেমো কর্পোরেশন। লেমো কর্পোরেশন আমরা কি বলতে পারি? লেমো কর্পোরেশন আমরা বলতে পারি লিজ গ্রহীতা অথবা লিজে। এটা ক্যান্সেল করা যাবে না, তো যে লিজ ক্যান্সেল করা যায় না এটা ক্যাপিটাল লিজের মধ্যেই পড়ে। তারপরে কি আছে আমরা দেখি। দি ইনফরমেশন পার্টিং টু দিস লিজ আর এস ফলোস। লিজের ইনফরমেশন নিচে দেওয়া হয়েছে। ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট অফ টাকা 90,000 বিগিনিং অন জানুয়ারি 1, 2012। লিজ সম্পর্কে তথ্য নিচে দেওয়া হয়েছে, যেখানে সমান হারে বাৎসরিক ভাড়া বা পেমেন্ট দিতে হবে। পেমেন্ট বলতে এখানে রেন্টাল ভাড়া, মানে ভাড়া যেটা রেন্টাল ভাড়া, পেমেন্ট পরিশোধ, ভাড়া পরিশোধ 90,000 করে, বিগিনিং অন জানুয়ারি 1, 2012, মানে বছরের প্রথমে। যদি ডিসেম্বর 31 বলতো তাহলে বুঝে নিতাম বছরের শেষে। সেই ক্ষেত্রে যেহেতু এটা চুক্তি মোতাবেক হয়ে থাকে, চুক্তির মধ্যে লিখে আছে বছরের প্রথমে তোমাকে ভাড়া দিতে হবে, এই ইকুইপমেন্টের ভাড়া, বাৎসরিক ভাড়া বা লিজ পেমেন্ট 90,000 টাকা। দি ফেয়ার ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2012 ইজ টাকা 5,50,000। ফেয়ার ভ্যালু এবং বুক ভ্যালু এই দুইটার মধ্যে পার্থক্য কী? ফেয়ার ভ্যালু হচ্ছে ওই যন্ত্রপাতির বর্তমানে বাজারে কত মূল্য আছে, এটার নাম হচ্ছে ফেয়ার ভ্যালু। বুক ভ্যালু হচ্ছে ওই যন্ত্রপাতি প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী খাতা কলমে ওই যন্ত্রপাতির মূল্য কত, এটা হলো বুক ভ্যালু। যদি উদাহরণ দেই যে কোনো একটা যন্ত্রপাতি বা কোনো একটা সম্পদের প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী খাতা অনুযায়ী মূল্য হলো 80,000 টাকা, এটা হলো বুক ভ্যালু। এখন যদি প্রতিষ্ঠান ওই যন্ত্রপাতি 1 লক্ষ, মানে মার্কেটে যাচাই করতে চায় যেটার মূল্য কত, তখন বাজার মূল্য দেখা গেল 1 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান 1 লক্ষ টাকায় যন্ত্রপাতি বিক্রিও করে দিল, অতিরিক্ত লাভ কত আসতেছে? 20,000 টাকা নিশ্চয়ই আসতেছে, কারণ প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী যদি 80,000 টাকা বুক ভ্যালু হয়, তাহলে বাজার মূল্য দেখা যাচ্ছে 1 লক্ষ। 20,000 টাকা বেশি বিক্রয় করলেই 20,000 বেশি পাওয়া যাবে, পার্থক্যটা এটাই। তাহলে ফেয়ার ভ্যালু, বাজারে যন্ত্রপাতির মূল্য কত, এটা হলো ফেয়ার ভ্যালু। যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা মনে রেখে দিও। The estimated economic life of the equipment is 10 years with ungranted residual value of টাকা 10,000। এস্টিমেটেড ইকোনমিক লাইফ, আনুমানিক এই যন্ত্রপাতির মেয়াদকাল 10 বছর। এটা লিজও তো দেওয়া হয়েছে 10 বছরের জন্য, তাহলে একেবারে সম্পদের আয়ুষ্কালের 100% সময়ের জন্যই তো লিজ দেওয়া হয়েছে। অতএব এটা হচ্ছে ক্যাপিটাল লিজ, কারণ 75%-এর উপরে লিজ যদি দেওয়া হয় সময়, মানে এটার যে মেয়াদকালের 75%-এর থেকে বেশি যদি লিজটা দেওয়া হয়, তখন এটা ক্যাপিটাল লিজ হয়ে যায়। রেসিডুয়াল ভ্যালু বা সলভেজ ভ্যালু এটা কি, এটা বোঝার প্রয়োজন আছে। উদাহরণস্বরূপ একটা ইকুইপমেন্ট মূল্য হলো 10,000 টাকা, এটা ব্যবহার করা যাবে 3 বছর। 3 বছর পরে যখন আর ইকুইপমেন্ট ব্যবহার করা যাবে না, যখন একেবারে অচল হয়ে পড়বে, ওই অবস্থায় ওটার মূল্যটা কত হতে পারে? ধরে নিলাম 500 টাকা। যখন ব্যবহার করা যাবে না, ওই অবস্থায় এটার যে মূল্য
এটাকে বাংলায় বলা হয় ভগ্নাবশেষ মূল্য, আর ইংরেজি নাম হচ্ছে রেসিডুয়াল ভ্যালু, সলভেজ ভ্যালু বলা যেতে পারে। রেসিডুয়াল ভ্যালু, সলভেজ ভ্যালু দুইটারই বাংলা অর্থ ভগ্নাবশেষ মূল্য। তার মানে যে ইকুইপমেন্ট এটা লিজ নেওয়া হয়েছে বা লিজ দেওয়া হয়েছে, এটার মেয়াদ তো আয়ুষ্কাল 10 বছর, 10 বছর পরে এটা 10,000 টাকায় বিক্রি করা যাবে, কিন্তু আনগ্যারান্টেড, এটার গ্যারান্টি নেই। 10,000 টাকা হতেও পারে, নাও হতে পারে, আনগ্যারান্টেড এখানে বলে দিচ্ছে। তারপর লেমোস বোরোয়িং রেট ইজ 12% পার ইয়ার। লেমোর বোরোয়িং রেট, ঋণের হার প্রতি বছরে 12% করে বাড়বে, ইন্টারেস্ট। রিকোয়ার্ড প্রিপেয়ার দি অ্যামortization শিডিউল ফর দি ফার্স্ট 3 years ইন দ্য বুকস অফ লেমো। প্রথম 3 বছরের জন্য লেমো কর্পোরেশনের বইয়ের মধ্যে অ্যামortization শিডিউল, যে শিডিউলের মধ্যে বাৎসরিক ভাড়ার পরিমাণ, ইন্টারেস্টের পরিমাণ এগুলা দেওয়া থাকে, কী পরিমাণ ঋণ বাকি আছে এগুলা দেওয়া থাকে। টেবিল অনুযায়ী কাজটা করতে হয়, যেটা মনে রাখতেই হবে। তারপর শো দি জার্নাল এন্ট্রি ফর দি ইয়ার 2012 ইন দ্য বুকস অফ বোথ পার্টিস। জাবেদা দাখিলা দাও 2012 সালের। বোথ পার্টিস মানে উভয় পার্টি মানে আইডিএলসি, লিজ দাতা অথবা লেজর, লেমো কর্পোরেশন, লিজ গ্রহীতা অথবা লিজে, উভয়ের বইয়ের মধ্যে জার্নাল এন্ট্রি কী হতে পারে, এই প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেওয়ার জন্য বলা হয়েছে। এখন আমি একটু ধীরে ধীরে আলোচনা করতেছি, মূলত তোমাদেরকে বোঝানোর জন্য। আর আমার ক্লাসের সময় এমনিতে কম লাগবে, কিন্তু ধৈর্য ধরে ক্লাস দেখতে হবে। বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাল্লাহ। এখন পরবর্তী অংশটুকু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন একটা একটা করে যদি লিখে বোঝাই, অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লেগে যাবে, অনেক শিক্ষার্থীরাও বিরক্ত হতে পারেন। আর যেরকম আমি ক্লাস নিচ্ছি, এইরকম ক্লাস শিক্ষার্থীরা পছন্দ করেন। আমি কিন্তু আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম, পছন্দ করেন, এই জন্য এভাবেই ক্লাস নিচ্ছে। প্রথম যে প্রশ্নটা, প্রিপেয়ার দি অ্যামortization শিডিউল ফর দি ফার্স্ট 3 years ইন দ্য বুকস অফ লেমো। তথ্যগুলো আমি আবার পড়ি। লিজ গ্রহীতা লেমো কর্পোরেশন, লিজদাতা আইডিএলসি। তারপর এটার প্রতি বছর সমান হারে বাৎসরিক ভাড়া দিতে হবে 90,000 টাকা করে, বিগিনিং অন জানুয়ারি 1, মানে বছরের প্রথমেই ভাড়াটা দিতে হবে, জানুয়ারি 1 তারিখেই দিতে হবে। এটার বর্তমান বাজার মূল্য 5,50,000 টাকা। এই যে যন্ত্রপাতি আইডিএলসি লিজ দিয়েছেন, বছরে 90,000 করে ভাড়া নিতেছেন, এখানে একটা মূল পেমেন্টও আছে এবং এখানে ইন্টারেস্টও যুক্ত আছে। আবার আইডিএলসি যে টাকাটা আদায় করবেন, টোটাল 5,50,000, যন্ত্রপাতির বর্তমান বাজার মূল্য অনুযায়ী 5,50,000 আদায় করতে হবে। এখানে ইন্টারেস্টও আছে। এটার মেয়াদকাল 10 বছর। আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু 10,000, যেহেতু এটা গ্যারান্টেড না, আনগ্যারান্টেড। তারপর ইন্টারেস্ট রেট বা বোরোয়িং রেট 12% পার ইয়ার, প্রতি বছরে 12% ইন্টারেস্ট রেট। ওকে, এবার আমরা অ্যামortization শিডিউলটা করব। শুধু মনে রেখেও দিয়ে এখানে প্রতি বছরের ভাড়া 90,000, ফেয়ার ভ্যালু 5,50,000, তারপর সলভেজ ভ্যালু 10,000, এগুলো মনে রেখো। আর ইন্টারেস্ট রেট 12%, এটা আর এখন দেখাচ্ছি না, সরাসরি যাচ্ছি আমি সমাধানে। একবার লক্ষ্য করো। ইয়ার, বিগিনিং ব্যালেন্স, অ্যানুয়াল পেমেন্ট, ইন্টারেস্ট এট দ্য রেট 12%, রিডাকশন অফ লিজ লাইবিলিটি। তারপর লিজ লাইবিলিটি, তোমরা এই টেবিলের নাম মুখস্থ করে নিও। যখন যেটা করণীয় এটা করতে হবে। এটা যদি মনে রাখতে না পারো তাহলে তো হবে না। শুধু টেবিলের নামটা মুখস্থ করে নিও, আর বাকি অংশটা কিভাবে বুঝতে হবে সেটা প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। আইডিএলসি বর্তমানে যে যন্ত্রপাতি লিজ দিয়েছেন, এটার বর্তমান বাজার মূল্য কি তোমাদের জানা আছে? 5,50,000 না? ওকে, তাহলে 1/1/2012 দিয়ে হিসাব কেন করব? কারণ হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখেই কিন্তু লিজের ভাড়াটা দিতে হবে, যন্ত্রপাতির ভাড়া দিতে হবে। কাকে দিতে হবে? লেমো কর্পোরেশনকে, লিজদাতাকে। 1/1/2012 সালে এই যন্ত্রপাতির মূল্য 5,50,000, এটা হলো বিগিনিং ব্যালেন্স।
অ্যানুয়াল পেমেন্ট জানুয়ারির 1 তারিখেই 90,000 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এখন যিনি লিজ দিয়েছেন উনি তো আর এমনি এমনি ঋণ হিসাবে লিজটা শুধু দেন নাই, উনি ইন্টারেস্ট সহ কিন্তু বাৎসরিক একটা ভাড়া নেবেন, ইন্টারেস্ট সহ। এখন ওনাকে 90,000 করে দিতে হবে প্রতি বছরে, তাহলে এই 90,000-এর মধ্যে ইন্টারেস্টও উল্লেখ থাকবে। প্রতি বছরে যেহেতু ইন্টারেস্ট 12% করে যুক্ত হবে, জানুয়ারির 1 তারিখে যেহেতু 90,000 টাকা শুরুতেই দিয়ে দিছেন, এখনও জানুয়ারি 1 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ এখনও আসে নাই, তাহলে এখানে ইন্টারেস্টটা ধরা যাচ্ছে না, কারণ একটা বছর না গেলেও তো 12% ইন্টারেস্ট ধরা যাবে না। অতএব এখানে যে 90,000 আছে সেটা রিডাকশন অফ লিজ লাইবিলিটি, এই 5,50,000 থেকে 90,000 কিন্তু কমে গেল। 5,50,000 টাকা থেকে 90,000 টাকা কমে গেল। তখন 5,50,000 টাকা থেকে 90,000 টাকা বিয়োগ করলে এখন পর্যন্ত পরবর্তী বছরের জন্য আরও লিজ লাইবিলিটির পরিমাণ 4,60,000 টাকা এই জায়গায় কিন্তু বাকি থাকতেছে, 4,60,000 টাকা। তাহলে তোমরা হিসাবটা বুঝো যে 1/1/2012 সালে বিগিনিং ব্যালেন্স 5,50,000 এটা যন্ত্রপাতির মূল্য ছিল, ভাড়া 90,000। তাহলে ইন্টারেস্টটা কেন আসলো না? কারণ বছরের প্রথম ইন্টারেস্ট আসার কথা না। অতএব 5,50,000 থেকে 90,000 বাদ দিয়ে লিজ লাইবিলিটি এখন পর্যন্ত 4,60,000 টাকা বাকি থাকে। ওকে, এবার আমরা পরবর্তী তারিখ এখানে আসবে। এবার নিয়ম অনুযায়ী যেটা করতে হবে, আমরা কিন্তু 1/1/2012 সালে প্রথমে ইন্টারেস্টটা বাদ দিতে পারি নাই, সরাসরি লিজ লাইবিলিটি 90,000 এটা বাদ দিয়েছি। এই জন্য পুনরায় আমাদের এখানে 1/1/2012 লিখে ইন্টারেস্টের টাকাটাকে বাদ দিতে হবে। তাহলে কি করা যায়? এই যে 4,60,000 টাকা আছে এটাই বর্তমানে হবে বিগিনিং ব্যালেন্স 4,60,000। এখন ভাড়া তো এনাউল ভাড়া তো 90,000 চলেই যাবে, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। 4,60,000 ভাড়া হচ্ছে এখানে 90,000। ওকে, এখন ইন্টারেস্ট হবে কিন্তু বিগিনিং ব্যালেন্সের উপরে। 4,60,000-এর 12% 55,200 টাকা। ওনাকে যে ভাড়াটা দেওয়া হচ্ছে এখান থেকে মূল পেমেন্টও যাইতেছে, ইন্টারেস্টের টাকাটাও কিন্তু যাইতেছে। এখন দেখতে হবে যে মূল পেমেন্ট অর্থাৎ লিজের টাকা কত যাচ্ছে ইন্টারেস্ট ছাড়া। 90,000 টাকার মধ্যে ইন্টারেস্ট যদি 55,200 থাকে তাহলে মূল পেমেন্ট কত? কি করা যায়? 90,000 থেকে 55,200 বিয়োগ করে 34,800 টাকা এটা হচ্ছে লিজের টাকা, আর 55,200 টাকা এটা হলো ইন্টারেস্টের টাকা। তাহলে চিন্তা করো কি পরিমাণ ইন্টারেস্ট। এখন 4,60,000 থেকে 34,800 বাদ দিয়ে দিলে, মানে লিজের টাকা থেকে 34,800 বাদ দিয়ে দিলে এখন পর্যন্ত ইন্টারেস্ট ছাড়া লিজের টাকা বাকি থেকে 4,25,200 টাকা। সম্পূর্ণ অঙ্ক দেখো, আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন তুমি 4,25,200 2013 জানুয়ারির 1 তারিখে নিয়ে আসো। এখন যাবতীয় ইন্টারেস্ট হিসাব হবে 4,25,200 এর 12% ইন্টারেস্ট 51,024। তাহলে 90,000 তো প্রতি বছরই বাড়ার পরিমাণ, তো 90,000 থেকে 51,024 বিয়োগ করলে এটা তো ইন্টারেস্ট বাদ দিলাম, তাহলে মূল পেমেন্ট 38,976। এখন আগের যেটা 4,25,000 বিগিনিং ব্যালেন্স বা এখানেও দেখে নিতে পারো, এটা থেকে 38,976 বিয়োগ করো, লিজের টাকা এখন পর্যন্ত 3,86,224 এটাই বাকি থাকবে। তাহলে লিজের টাকা বর্তমানে বাকি আছে 3,86,224। অতএব 14 সালের জানুয়ারি 1 তারিখ এটা নিয়ে আসো 3,86,224। এই 3,86,224-এর 12% 46,347। 90,000 থেকে এই 46,347 বিয়োগ করলে 43,653 এখানে লিজের টাকা চলে যাচ্ছে ইন্টারেস্ট ছাড়া। এখন লিজের এখন পর্যন্ত বাকি আছে 3,86,224। এটা থেকে এই যে রিডাকশন অফ লিজ লাইবিলিটি, লিজ দায়ের যে পরিমাণ টাকাটা কমে যাচ্ছে, 43,653 যদি প্রথম টাকা 3,86,224 থেকে বিয়োগ করি তখন 3,42,571 টাকা এখানে হয়ে যাবে। এটা এখন পর্যন্ত লিজ রয়ে গেছে। যেহেতু বর্তমান অঙ্কটার মধ্যে আমাদের বলা হয়েছে
যে প্রথম 3 বছরের জন্য শিডিউলটা বাহির করতে হবে, এই জন্য আমরা আর কোনো সমাধান এখানে করলাম না, এতটুকু পর্যন্ত। এখন 2012 সালের জন্য উভয় পার্টির জন্য কি করতে হবে, জাবেদা দাখিলাটা দিতে হবে, তাই তো? আচ্ছা, চিন্তার কারণ নাই, এগুলো আমি আগেও লিখে নিয়ে এসেছি। যে লিজ গ্রহীতার জন্য মানে লেমো কর্পোরেশনের জন্য, আর এই যে লিজদাতার জন্য কি জাবেদা দিতে হবে এগুলো আমরা আগেও লিখে নিয়েছি। এখন লিজ লাইবিলিটি কাকে বলা হয়? যে সম্পদ লিজ দেওয়া হয়েছে তার যে মূল্য, ওই মূল্যকে বলা হয় লিজ লাইবিলিটি। এক এক করে দেখাই। প্রথমে লিজ গ্রহীতা, তো লেমো কর্পোরেশন, ওইটাই দেখাচ্ছি। আমরা বর্তমান অঙ্কটার মধ্যে দেখতে পাচ্ছি এটার মূল্য হচ্ছে 5,50,000 টাকা। ওই যন্ত্রপাতির যে বাজার মূল্য 5,50,000 টাকা। তো এটার জন্য জার্নাল কি? লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল, লিজ ডেবিট, লিজ লাইবিলিটি, ক্রেডিট। এটা মুখস্থ করলেই তো হয়ে যায়। এই যে দেখো, জার্নাল এন্ট্রিজ 1/1/2012 সালে লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল, লিজ ডেবিট, লিজ লাইবিলিটি, ক্রেডিট 5,50,000 টাকা। এইটার জন্য আমরা সহজে জার্নালটা দিয়ে দিলাম। তারপরে এখানে বাৎসরিক যে ভাড়াটা দেওয়া হয়, লিজ রেন্ট পেড, বলা হয়েছে যে প্রতি বছর 90,000 ভাড়া দেওয়া হয়। তো এটার জন্য কি জার্নাল? লিজ লাইবিলিটি, ডেবিট, ক্যাশ, ক্রেডিট। তাহলে লিখে দাও 1/1/2012 সালে ভাড়া দিতে হবে লিজ লাইবিলিটি, ডেবিট, ক্যাশ, ক্রেডিট, টাকার পরিমাণ 90,000 টাকা। অবচয়ের জন্য জাবেদা দাখিলা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন অবচয় তো এখানে সরাসরি দেওয়া নেই, তো অবচয়ের সূত্র হচ্ছে এই যে এটার মূল্য কোস্ট মাইনাস সলভেজ ভ্যালু, তারপর বছর দ্বারা 10 বছর হচ্ছে এটার মেয়াদকাল, বছর দ্বারা ভাগ। কিন্তু এই রেসিডুয়াল ভ্যালু বা সলভেজ ভ্যালু এটা আনগ্যারান্টেড, যেটার গ্যারান্টি নেই, এটা আমরা লিখতে পারি না। যেহেতু গ্যারান্টি নেই, এটা আমরা লিখব না। এখন যদি আমরা নিয়েও আসি অসুবিধা নেই, কিন্তু এটা আমরা লিখব না। অথবা 5,50,000 থেকে সলভেজ ভ্যালু বাদ যাবে না, সরাসরি 5,50,000কে 10 দ্বারা ভাগ করে 1 বছরের অবচয়টা শুধু আমরা নিয়ে আসবো। আর অবচয়ের জার্নাল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। 31/12 মানে সমাপনী একেবারে বছরের শেষে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তারপর 5,50,000কে 10 দ্বারা ভাগ করে 55,000 টাকার এখানে কিন্তু আসবে। এবার ইন্টারেস্টের জন্য আমাদের জাবেদা দাখিলা দিতে হবে। ইন্টারেস্ট কিন্তু এখনও দেওয়া হয় না, ইন্টারেস্ট বকেয়ার জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট এখন পর্যন্ত কিন্তু দেওয়া হয় নাই। এখন একটু আগে যে ইন্টারেস্টটা আমি বাইর করেছিলাম 1/1/2012 সালে 55,200 টাকা, এটাই হলো ইন্টারেস্ট, অর্থাৎ 2012 সালের জন্য 55,200 টাকা। এটা যেহেতু এখনও দেওয়া হয় নাই, তাহলে জার্নাল এটাই ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। তোমরা খাতা কলমে প্র্যাকটিস করলে এই ধরনের ম্যাথ পারবে। অনেক শিক্ষার্থীরা আছে, এই যে এক এক করে অধ্যায়ের ক্লাসগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, অনেক শিক্ষার্থীরা আছে এগুলোকে প্রথমে কঠিন মনে করেছে, তারপর যখন আমার ক্লাস থেকে তারা নিয়মিত হাতে কলমে প্র্যাকটিস করেছে, এখন তারা সহজ বলে। তো তোমাদের কাজ যেটা, এটা করতে হবে, ধারাবাহিক ক্লাস করতে হবে, হাতে কলমে প্র্যাকটিস করো। সবই তো আমি বুঝিয়ে দিচ্ছি, একটু সময় দিতে হবে। তাহলে 31/12 সালে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট ওই 55,200 টাকাই কিন্তু আমি নিয়ে আসলাম। ওকে, তাহলে ফাইনালি এখন আমাদের এক্সপেন্স ক্লোজড, যেহেতু লিজগ্রহীতার জন্য ব্যয়গুলা ক্লোজ করতে হবে। এখন ব্যয় কি কি আছে আমাদের এখানে, ব্যয়টা কি কি আছে সেটা দেখতে হবে। যে ব্যয় হচ্ছে, আমরা যদি এখানে দেখি, অঙ্কটার এখানে দেখি, এই যে ডেপ্রিসিয়েশন 55,000, এটাও তো একটা ব্যয়ের মধ্যে পড়ে। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, এটাও তো ব্যয়ের মধ্যে পড়ে। হিসাব যেহেতু ক্লোজ করে দিতে হবে,
তাহলে এই দুইটা ব্যয় নিয়ম হচ্ছে কি? নিয়ম হচ্ছে ইনকাম সামারি ডেবিট করে যাবতীয় ব্যয় ক্রেডিট করতে হবে। তো দুইটা ব্যয়ের মধ্যে ইন্টারেস্টের যে টাকা 55,200, ইন্টারেস্ট এক্সপেন্স করো ক্রেডিট 55,200, অবচয়ের যে টাকা 55,000 করো এটা ক্রেডিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 55,000, এই দুইটা টাকা যোগ করে তারপরে 1,10,200, এটাই হবে ইনকাম সামারি যে কোনো অঙ্কের মধ্যে। এইভাবেই কিন্তু তোমাদের সমাধানটা করতে হবে। আশা করছি পারবে। আসলে এখন পরেরটাই প্রশ্নে বলা হয়েছে বোথ পার্টিস। এখন লেমু কর্পোরেশন এটা শেষ করলাম, এখন আইডিএলসি লিজদাতার জন্য যে জার্নালগুলো দিতে হবে চলে আসো। লিজদাতা ওই যে যন্ত্রপাতি লিজ দিয়েছেন এটার জন্য লিজ রিসিভেবল ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট, মানে লিজের টাকা উনি পাবেন, রিসিভেবল মানে প্রাপ্য উনি পাবেন। লিজ রিসিভেবল ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট টাকার পরিমাণ কিন্তু সমান হবে, এই যে 5,50,000 এটাই হবে। সুতরাং লিখে দিচ্ছি ইন দ্য বুকস অফ আইডিএলসি মানে লেজর লিজ দাতা একেবারে 12 সালের প্রথমেই উনি লিজ দিয়েছেন লিজ রিসিভেবল ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট 5,50,000। আর এখানে টু রেকর্ড বলে দি লিজ ট্রানজেকশন বা যেই রিলেটেড লেনদেন এটা তোমরা দেখলেই বুঝবে, এগুলা লিখে দিবে, এগুলো তেমন একটা প্রভাব ফেলে না অঙ্কের মধ্যে। এই গেল একটা। আচ্ছা, তারপরে উনি যে লিজের টাকাটা পেলেন, লিজ রেন্ট পেইড, লিজ গ্রহীতা ভাড়া পরিশোধ করেছেন, উনি তো টাকা পেয়েছেন, টাকা যেহেতু পেয়েছেন ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট, কত পেয়েছেন ভাড়া? 90,000 টাকা। 1/1/2012 সালে উনি ভাড়াটা পেয়েছেন, কারণ ভাড়াটা কিন্তু জানুয়ারির 1 তারিখে দিতে হবে প্রতি বছরে, এই জন্য ক্যাশ ডেবিট 90,000, লিজ রিসিভেবল ক্রেডিট 90,000। তারপরে যে জার্নালটা দিতে হবে এখানে ডেপ্রিসিয়েশন যেটা, এটা লিজদাতার ঘরে লিখার প্রয়োজন নেই, অবচয় এটা লিজ গ্রহীতার ঘরে। ইন্টারেস্টের টাকা বকেয়া আছে লিজ গ্রহীতার জন্য, আর লিজদাতার জন্য প্রাপ্য উনি পাবেন, এই জন্য ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রিভিনিউ ক্রেডিট এই জার্নাল দিতে হবে। আর ইন্টারেস্টের টাকা কিন্তু ঠিক থাকবে, অর্থাৎ এই যে এখানে যে 55,200 আছে এটাই থাকবে। 31/12 ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট, এই সরাসরি 55,200 টাকা আমরা অ্যামortization টেবিল থেকে, শিডিউল টেবিল থেকে আমরা সরাসরি এটা বসিয়ে দিব। পরবর্তী নিয়ম হচ্ছে লিজদাতার জন্য রেভিনিউটা ক্লোজ করতে হবে, যাবতীয় যত ধরনের ইনকাম আছে ইন্টারেস্ট রেভিনিউ এগুলো ডেবিট করতে হবে, ইনকাম সামারিটা ক্রেডিট করতে হবে। এখানে ইন্টারেস্ট রেভিনিউ আমি একটা নমুনা দিয়ে দিছি, এক কথায় যত আয় আছে অল রেভিনিউ যত আয় আছে এটা ডেবিট করতে হবে, আর ইনকাম সামারি যেটা এটা ক্রেডিট করতে হবে। এই যে দেখো সম্পূর্ণ অঙ্কটা যদি খুঁজে দেখি এখানে আয়টা কি আছে, আয়ের মধ্যে পড়ে ওই যে ইন্টারেস্টের টাকাটা, ইন্টারেস্টের যে রেভিনিউ ওনার প্রাপ্য যেহেতু এটা আয়ের মধ্যে পড়ে, তো এই ইন্টারেস্ট রেভিনিউ আমরা ডেবিট করবো 55,200, একটাই আছে, তাহলে এটা ক্লোজ করো, ইনকাম সামারি ক্রেডিট করে দাও 55,200 টু ক্লোজ ইন্টারেস্ট রেভিনিউ। আমি আশা করছি তোমরা আবার যদি ক্লাসটা দেখে নাও তাহলে এই ম্যাথটা তোমরা এখনই সমাধানটা পারবে। প্রয়োজনে একবার দেখে করো, বুঝে দেখে করো, তারপর না দেখে করো, একটু সময় দিতে হবে। যারা পেইড কোর্সে আসো ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও।